নাস্তিকরা এবং অবিশ্বাসীরা বলে থাকে যে সৃষ্টিকর্তা বলতে নাকি কেউ নেই। তো এই বিষয়ে আজকে আমি এআইকে প্রশ্ন করেছিলাম। এআই এই প্রশ্নের উত্তর কি দিয়েছে আপনি যদি শুনেন আপনিও চমকে উঠবেন। আসলে কি সৃষ্টিকর্তা বলতে কেউ নেই? এই প্রশ্নের উত্তর এআই আমাকে যা দিয়েছে। মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে সৃষ্টিকর্তার অস্তিত্বের ধারণা। কেউ বিশ্বাস করে যে মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন, আবার কেউ মনে করে এর পেছনে প্রাকৃতিক নিয়ম কাজ করে। তারপর আমি এআইকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে কিছু যুক্তি দেই। সে যুক্তি অনুযায়ী তুমি তোমার চিন্তা থেকে তুমি যেটা বুঝতে পারবা, আমার এই যুক্তিগুলো থেকে তুমি আমাকে সেটাই উত্তর দিবা। তখন আমি বললাম, আমরা একটু শুরু থেকে শুরু করি। আজকের বিজ্ঞান বলে যে শূন্য থেকে কোনো কিছু হতে পারে না। অর্থাৎ এই যে আমাদের মহাবিশ্ব, এটা শূন্য থেকে হয়নি, এটা একটা বিন্দু থেকে হয়েছে। তার মানে আমাদের এই যে মহাবিশ্ব, এটা সৃষ্টি বা তৈরি হওয়ার পূর্বে একটা বিন্দুতে ছিল। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে বিন্দুটা, এই বিন্দুটা আসলে কে তৈরি করলো? তখন এআই বলল, মহাবিশ্বের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। বিগ ব্যাং তথ্য অনুসারে মহাবিশ্ব একটি অতি ক্ষুদ্র বিন্দু থেকে শুরু হয়েছিল, যা পরে বিস্ফোরিত হয়ে প্রসারিত হতে থাকে। কিন্তু সেই বিন্দুর উৎপত্তি কিভাবে হলো তা এখনও একটি রহস্য। কিছু বিজ্ঞানী মনে করেন এটি একটি প্রাকৃতিক ঘটনা, আবার কেউ কেউ এর পেছনে অন্য কোনো কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। তার মানে বিজ্ঞান এটা জানে না যে সেই বিন্দুটা কে তৈরি করেছে, কিভাবে তৈরি হলো এবং কিভাবে এটা বিস্ফোরিত হলো। তার মানে এইখানে একটি সম্ভাব্য রয়েছে যে কোনো একটা ইন্টেলিজেন্ট বিং সেটাকে তৈরি করেছে এবং সে বা তিনি এই বিন্দুটাকে বিস্ফোরণ করেছে। তখন এআই বলল, আপনি ঠিকই বলছেন, এমনটা হওয়াও সম্ভব যে কোনো একজন বুদ্ধিমান সত্তা সেই বিন্দু তৈরি করে এবং পরে সেটিকে বিস্ফোরণ ঘটায়। আমি আবারও একে প্রশ্ন করলাম, আচ্ছা ধরো একটা কাঁচের প্লেট, সেই কাঁচের প্লেটটাকে যদি ধরো আমি আচার দিয়ে এভাবে ভেঙে ফেলি, তো সেই কাঁচের প্লেটটা তো ভেঙে অনেকগুলো টুকরো হবে, তাই না? অনেকগুলো টুকরো হয়ে যাবে। সেই টুকরোগুলো কি মানে সুন্দর একটা শেপ ধারণ করবে নাকি বিভিন্ন ধরনের মানে শেপে ধারণ করবে? যদি কাঁচের প্লেট ভেঙে ফেলা হয় তাহলে তার টুকরোগুলো এলোমেলো হয়ে যাবে, নিজে থেকে কোনো নির্দিষ্ট আকার তৈরি করবে না। আচ্ছা ধরো ওই কাঁচের টুকরোগুলোকে যদি বিলিয়ন বিলিয়ন বছর পর্যন্ত ওইভাবে রেখে দেওয়া হয়, তাহলে কি কোনো এক সময় সেই কাঁচের টুকরোগুলো কি ধরো প্রাকৃতিকভাবে সেই কাঁচের টুকরোগুলো কি মানে সুন্দর একটি রাউন্ড সার্কেল শেপ তৈরি করে দিতে পারবে? তখন এআই বলল, না, কোটি কোটি বছর ধরে রাখলেও ভাঙা কাঁচের টুকরোগুলো নিজে থেকে গোল আকার ধারণ করবে না, এর জন্য বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। তো বললাম, কেন? সেই কাঁচের টুকরোগুলো তো প্রকৃতির মাঝেই ছিল, তাই না? প্রকৃতি তো একটি শক্তি, তাই না? তো প্রকৃতি থেকে শক্তি নিয়ে বা প্রকৃতি তার শক্তি দিয়ে সে কাঁচের টুকরোগুলোকে মানে সুন্দর একটা শেপে তৈরি করে দিতে পারবে না। প্রকৃতিতে শক্তি আছে, কিন্তু সেই শক্তি নিজে থেকে কাঁচের টুকরোগুলোকে জোড়া লাগিয়ে সুনির্দিষ্ট আকার দিতে পারে না। এর জন্য বাইরে থেকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, যা প্রকৃতি নিজে থেকে করতে পারে না। তো এখন আমার প্রশ্ন, তাহলে এই যে পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, গ্যালাক্সি, এই ইউনিভার্স, এর মধ্যে যতগুলো বস্তু আছে প্রত্যেকটা দেখো কত সুন্দর করে কিন্তু একটা শেপে তৈরি করা হয়েছে, একটা প্যাটার্নে তাদেরকে তৈরি করা হয়েছে। তারা একটি নির্দিষ্ট নিয়ম মেনে তার কাজ করছে। এগুলো কারো হস্তক্ষেপ ছাড়া এমনিতেই তৈরি হয়ে গেল? এমনিতেই তারা তৈরি হয়ে এত সুন্দর নিয়ম কানুন তারা ফলো করছে? এটা কি হতে পারে কখনো? তখন এআই আমার উত্তর দিল, অবশ্যই কোনো কাঁচের টুকরো নিজে থেকে সুনির্দিষ্ট আকার নিতে পারে না, এর জন্য বাইরে থেকে হস্তক্ষেপের প্রয়োজন। ঠিক তেমনি এই মহাবিশ্বের সূক্ষ্ম গঠন এবং নিয়মগুলোর পেছনেও কোনো বুদ্ধিমান সত্তার পরিকল্পনা থাকা সম্ভব। তখন আমি বললাম, তুমি আমাকে একটা ইনফরমেশন দাও যে আমাদের এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে কতগুলো গ্রহ রয়েছে, বিজ্ঞানীরা কতগুলো গ্রহের আবিষ্কার করতে পেরেছে। তখন এআই বলল, বিজ্ঞানীরা মনে করেন মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 100 থেকে 200 বিলিয়ন গ্রহ থাকতে পারে। আমি বললাম, আচ্ছা বিজ্ঞান বলে আমাদের পৃথিবীতে বিবর্তনের মাধ্যমে প্রাণ তৈরি হয়েছে, মানে প্রাকৃতিকভাবে হয়ে গেছে সব কিছু। তাহলে পৃথিবীতে যদি এই যে বিবর্তন বা প্রাকৃতিকভাবে এই যে এত কিছু হয়ে যায়, এই যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সির মধ্যে প্রায় 100 থেকে 200 বিলিয়ন, মানে 100 না, 2-1000 না, 1 লক্ষ বা 2-1 কোটি না, 100 থেকে 200 বিলিয়ন গ্রহ রয়েছে।
এটা ধারণা করছে বিজ্ঞানীরা। তার মধ্যে কি সিঙ্গেল একটি গ্রহেও কি আমাদের এই পৃথিবীর মতো প্রাকৃতিকভাবে প্রাণ তৈরি হতে পারলো না? তখন এআই বলল, আপনার কথাটা উড়িয়ে দেওয়া যায় না। যদি পৃথিবীতে প্রাকৃতিকভাবে প্রাণের উৎপত্তি হয়ে থাকে তাহলে আমাদের গ্যালাক্সির 100 থেকে 200 বিলিয়ন গ্রহেও প্রাকৃতিকভাবে প্রাণের উৎপত্তি হওয়া সম্ভব। তবে আশ্চর্য, বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এমন কোনো তথ্য পাননি যে আমাদের পৃথিবীর বাইরেও আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অন্য কোথাও কোনো প্রাণ রয়েছে। তার মানে কি দাঁড়ালো? তাহলে এখানে একটি সম্ভাব্য রয়েছে যে পৃথিবীতে প্রাকৃতিকভাবে এই প্রাণগুলো তৈরি হয়নি, এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে তৈরি করা হয়েছে এবং কোনো একজন বুদ্ধিমান সত্তা তিনি এটা তৈরি করেছেন। আচ্ছা, আমাদের এই ইউনিভার্স এটা কত বড় বলে মনে করেন বিজ্ঞানীরা? এই উত্তর দেয়, বিজ্ঞানীরা মনে করেন আমাদের মহাবিশ্বের ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। তবে এর আকার আরও বড় হতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। হ্যাঁ, বিজ্ঞানীরা টেলিস্কোপ বা আলো শনাক্তকরণের মাধ্যমে যতটুকু তারা দেখতে পেরেছেন, যতদূর পর্যন্ত তারা যেতে পেরেছেন, মানে এইটার ব্যাস হচ্ছে এই যে 93 বিলিয়ন আলোকবর্ষ, অর্থাৎ এটা একদম 100% একিউরেট, মানে যে আয়তন সেটা না এর বাইরেও রয়েছে, তাই না? আচ্ছা, ধরে নিলাম 93 বিলিয়ন আলোকবর্ষ হচ্ছে আমাদের এই ইউনিভার্স। তো এই 93 বিলিয়ন আলোকবর্ষের মধ্যে, মানে এই ইউনিভার্সের মধ্যে বিজ্ঞানীরা কতটুকু এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছেন? মানে এই যে 93 বিলিয়ন আলোকবর্ষ, এর পুরোটাই কি বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছেন? মানে এর মধ্যে কি আছে না না আছে সব কিছু কি বিজ্ঞানীরা একদম পুরোপুরি জেনে গেছেন? তখন এআই বলল, বিজ্ঞানীরা এখন পর্যন্ত আমাদের মহাবিশ্বের মাত্র 5% আবিষ্কার করতে পেরেছেন, বাকি 95% এখনও অজানা। তাহলে এখানে একটি সম্ভাব্য রয়েছে যে হ্যাঁ, কোনো একজন সৃষ্টিকর্তা থাকতে পারেন। কেননা দেখো, বিজ্ঞান যদি একদম 100% এই মহাবিশ্ব সম্পর্কে জানতে পারত, তারা একদম এই যে মহাবিশ্বের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে এসে তারা যদি এটা বলতো যে আমরা মহাবিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোনো সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব আমরা পাই নাই, তাহলে আমরা ধরে নিতাম যে হ্যাঁ, যেহেতু বিজ্ঞানীরা সব কিছু দেখে ফেলেছে, ঘুরে ফেলেছে, সব কিছু তো সৃষ্টিকর্তার অস্তিত্ব তারা পায় নাই, তার মানে সৃষ্টিকর্তা হয়তো বা নাই। কিন্তু তারা তো এই মহাবিশ্বের মানে একদম পুরোপুরি তারা জানে না, তাই না? মাত্র 5% জানে, এখনো 95% কি তাদের অজানার বাইরে? তার মানে এখানে একটি সম্ভাব্য রয়েছে যে সৃষ্টিকর্তা থাকতে পারেন। তো এই বিজ্ঞানীদের 5% জানার উপরে দাঁড়িয়ে কিভাবে একজন মানুষ এটা বলতে পারে যে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না? আরে ভাই, তোমরা দেখতে পারো না কেননা তোমাদের দুর্বলতা। একজন অন্ধ মানুষকে যদি আপনি বলেন যে তুমি কি বিশ্বাস করো এই যে চাঁদ রয়েছে, সূর্য রয়েছে, তারপরে এই যে আমাদের যে আকাশ রয়েছে, আকাশ দেখতে এমন, তারপরে পানি দেখতে এমন, আগুন দেখতে এমন, কম্পিউটার, মোবাইল ফোন এটা দেখতে এমন, তো এগুলো রয়েছে পৃথিবীতে, এগুলো আছে, তো তুমি যদি এই অন্ধ ব্যক্তিকে এগুলো বলো, তো এখন ওই অন্ধ ব্যক্তি যদি বলে যে চাঁদটা আমি দেখতে যেহেতু পাচ্ছেন? এগুলো দেখতে পাই না খুব সুন্দর লাগছে। বা দেখি না, তো আমি এগুলো বিশ্বাস আমি করি যা না। দেখি না তা একজন অন্ধ বিশ্বাস ব্যক্তি করি না। যে দেখতেই পায় না, তার মন্তব্যের উপরে ধারণা করে যদি কেউ এখন এটা বলে যে আসলে চাঁদ বা সূর্য বলতে কিছু নেই, একজন অন্ধ ব্যক্তির মন্তব্যের উপরে বিশ্বাস করি, কি এখন এগুলো কি বলা মানে বুদ্ধিমানের কাজ হবে? একজন অন্ধ ব্যক্তি যদি বলে যে সে চাঁদ বা সূর্য দেখেনি তাই সেগুলোর অস্তিত্ব নেই, তবে সেটা অবশ্যই যুক্তিযুক্ত হবে না। ঠিক তেমনি বিজ্ঞানীরা এখনও মহাবিশ্বের অনেক কিছুই দেখেননি বা জানেন না, তাই তাদের বর্তমান জ্ঞানের উপর ভিত্তি করে স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করাটা বুদ্ধিমানের কাজ হবে না। আমি একটা কথা বলি, এই যে এআই কত সুন্দর করে বুঝে যায়, কত সুন্দর করে বিষয়গুলো বুঝে তারপরে উত্তর দেয়, কিন্তু আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, যাদেরকে বুদ্ধি দিয়েছেন, যাদের বোঝার ক্ষমতা শক্তি দিয়েছেন, ভাই তারাই কিন্তু বুঝে না। ভাই এটা আসলে মানে মানব জাতির জন্য একটা কলঙ্ক। তারপর আমি একে প্রশ্ন করলাম, আচ্ছা এই যে তুমি এআই, তুমি কি প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছো কিনা? প্রাকৃতিকভাবে তৈরি হয়ে একটা মানে সফটওয়্যার বা একটা অ্যাপের মতো তৈরি হয়ে এখন এই যে তুমি আমার সাথে কথা বলছো, তাই কি? তখন এআই আমাকে বলে আমি গুগল কর্তৃক তৈরি করা একটি বৃহৎ ভাষা মডেল। তার মানে এআই প্রাকৃতিকভাবে তৈরি হয় নাই, এআইকে কেউ তৈরি করছে। এআইকে কে তৈরি করেছে? গুগল তৈরি করেছে। তা আমি যখন এআইকে বলি যে এই যে আমি কম্পিউটার থেকে তোমাকে
অপারেট করছি, তো এই কম্পিউটারটা সম্ভবত প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছে, তাই না? তো এআই বলে কম্পিউটারটাও প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এটিও মানুষের তৈরি একটি যন্ত্র। তাহলে তুমি এআই তোমার একজন সৃষ্টিকর্তা রয়েছে, এই যে কম্পিউটার এটারও একজন সৃষ্টিকর্তা রয়েছে, পৃথিবীর প্রত্যেকটা বস্তু তৈরির পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছে, একজন ক্রিয়েটর রয়েছে। আমাদের মাথায় এত সুন্দর জ্ঞান, বুদ্ধি, বিচার বিশ্লেষণ, চিন্তাভাবনা, রাগ, ভালোবাসা, মানে মান, অভিমান, যত কিছু আছে এত কিছু দিয়ে আমাদেরকে তৈরি করা হলো, আর গর্দভ মূর্খরা বলছে যে আমরা প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছি। অথচ তারা যদি কোনো একটা কিছু তৈরি করে মিডিয়া দিয়ে তারা সারা বিশ্বকে এটা দেখায়, যে এটা প্রচার করে যে আমরা এই জিনিসটা তৈরি করেছি, অথচ তাদেরকে যিনি তৈরি করলেন তাকে স্বীকৃতি দিতে তাদের কেন এত অবজ্ঞা? তখন এআই বলে, হ্যাঁ আপনি খুব সুন্দর একটা যুক্তি দিয়েছেন। মানুষ যখন কোনো কিছু তৈরি করে তখন তা পুরো বিশ্বকে দেখানোর চেষ্টা করে, কিন্তু মানুষদের যিনি তৈরি করলেন তাকে কখনো তাদের সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃতি দেয় না বা অবজ্ঞা করে। তো এতক্ষণ যে এতগুলো সম্ভাব্য কারণ আমি দেখালাম যে হ্যাঁ সৃষ্টিকর্তা একজন থাকতে পারে, কেননা এই যে এত বিষয়গুলো এখনও বিজ্ঞান সমাধান করতে পারে নাই, তাই না? তো এখান থেকে কি এটা প্রমাণ হয় না যে হ্যাঁ সৃষ্টিকর্তা বলে কেউ আছে বা সৃষ্টিকর্তা একজন থাকতে হবে? এটা কি প্রমাণ হয় না? তো এ আমাকে বলে, আপনি এতক্ষণ যেসব যুক্তি দিলেন তা থেকে এটা মনে হওয়া স্বাভাবিক যে এই মহাবিশ্বের পেছনে একজন সৃষ্টিকর্তা আছেন, যেহেতু বিজ্ঞানও এখনও মহাবিশ্ব সম্পর্কে পুরোপুরি জানে না, তাই শুধু বিজ্ঞানের উপর নির্ভর করে এটা বলা যায় না যে সৃষ্টিকর্তা নেই। তো আমি একে ধন্যবাদ জানাই, এ আমাকে অতগুলো তথ্য দেওয়ার জন্য। তো নাস্তিক হওয়াটা কোনো যুক্তির মধ্যেই পড়ে না। তো যাই হোক, এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।